পেপার টু পারসেপশন। এই ইভেন্টটার জন্য যখন আর্টিকেল ইনভাইট করা হলো তখন থেকেই কিছু চিন্তা আমার মাথার মধ্যে ছিল। তো ওই চিন্তাগুলোকে একটু গুছানোর চেষ্টা করেছি। চিন্তাগুলো খুবই অগোছালো লাগতে পারে হয়তো বা, বাট আমি চেষ্টা করেছি যতটুকু গুছাতে পারি। তো একটা ছিল যে আমরা যখন কোনো একটা স্থাপত্যর করছি, তা শুরুর আগে মানে বিল্ডিংটার আগে যখন এটা নিয়ে চিন্তা করা হচ্ছে তখন এটার পারসেপশন কেমন হচ্ছে এবং বিল্ডিংটা বানানো হয়ে গেলে এটা সোসাইটিতে কী ধরনের ইম্প্যাক্ট ফেলতেছে, এই দুইটা জিনিস একটু এক্সপ্লোর করার চেষ্টা করছি। তো আমি শুরু করতে চাই এরকম একটা জায়গা থেকে যে আমাদের সোসাইটিতে একটা ঢাকা শহরে এটা মনে মসিব ফটোগ্রাফার ওদের একটা ছবি। তো আমরা যদি সানসেট থেকে সানরাইজ পর্যন্ত এই সময়টাতে ঢাকায় কোনো ধরনের কোনো কারণ ছাড়া রাস্তায় ঘোরাফেরা করি বা যে কোনো একটা জায়গায় যাই, যদি কেউ কোনো অথরিটি আমাদেরকে জিজ্ঞেস করে যে আমরা এখানে কি করছি, আমরা যদি সন্তোষজনক উত্তর দিতে না পারি তাহলে আমরা একটা অপরাধ সংগঠন করছি এবং আমাদেরকে জরিমানা করার একটা পসিবিলিটি আছে এবং এটা একটা এক্সিস্টিং ল। তো আমি লটা নিয়ে আর একটু দেখছিলাম যে এই লটা হচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের 1976-এর 86 নাম্বার ক্লজ। তো এটাতে যেটা বলা আছে যে ক্রাইমটা এরকম যে এটার জন্য তারা চাইলে 1 বছর বা 2000 টাকা পর্যন্ত জরিমানা করতে পারে অথবা দুইটাই করতে পারে। তো এটা আমার কাছে খুব ইন্ট্রিগিং লাগছিল যে এই কোশ্চেনটা কি আসলে আমাদের ফ্রিডম নিয়ে কিনা। তো এটাকে আরেকটু অন্যভাবে আমি একটু চিন্তা করে দেখতে চাচ্ছিলাম যে এটা অ্যাকচুয়ালি শেল্টার নিয়েও তো কোশ্চেনটা হতে পারে, কারণ যাকে আমরা অ্যাকিউজ করছি তাকে অ্যাকিউজ করছি এই জন্য যে তার কোনো একটা জায়গায় যাওয়ার জায়গা নাই অথবা সে জায়গাটায় যেতে চাচ্ছে না। সো এই দুইটা খুবই ক্রিটিক্যাল জায়গায় আমার কাছে মনে হচ্ছিল যে এই জিনিসটা নিয়ে আমরা একটু ভাবতে পারি যে ইন্টারেস্টিংলি শেল্টার কথাটাও আসছিল ওই জায়গাটা থেকেই যে আমাদের এই দুই চিন্তাটাকেই যদি আমরা দেখি আমাদের সংবিধানের একদম, এটা 72 সালের অরিজিনাল কপি সংবিধানটার, ওইটার 15 নম্বর ধারায় আছে যে আমাদের অ্যাকচুয়ালি অন্ন বস্ত্র এবং আশ্রয়ের দায়িত্বটা রাষ্ট্র নেওয়ার চেষ্টা করবে, কিন্তু যদি রাষ্ট্র ব্যর্থ হয় তাহলে কি হবে এটার কোনো অবস্থান এখানে ক্লিয়ার করা নাই। বলা আছে যেটা তাদের উদ্দেশ্য, তারা এটা করতে চায়। তো এখানে আরেকটা জিনিস ইন্টারেস্টিং যে আমরা আশ্রয় কথাটা কেন বলছি, মানে আশ্রয় শব্দটা মানে শেল্টার না বলে তো আমরা এখানে হাউজিং বলতে পারতাম। আশ্রয়টা বলা হচ্ছে অনেকটা এরকম যে এটা আমরা কাউকে দান করছি, জিনিসটা তো আসলে আমাদের মৌলিক অধিকার, এটা তো আমরা রাষ্ট্র দান করছে না, এটা রাষ্ট্র তার রাইটটা তাকে ফরওয়ার্ড করছে বা কনভে করছে। তো ইন্টারেস্টিং, এই ডিবেটটা নিয়ে অনেক দেশেই কাজ হচ্ছে এবং হয়েছে। তো এটা 1995-এ নেলসন ম্যান্ডেলা যখন সাউথ আফ্রিকান কনস্টিটিউশনটা নতুন করে রিরাইট বা করে, তো ওইটাতে হাউজিং রিলেটেড খুবই ইন্টারেস্টিং একটা আর্টিকেল আছে, যে আর্টিকেল 26-এ এখানে বলা হয়েছে যে এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু অ্যাক্সেস দি অ্যাডিকুয়েট হাউজিং। এই সিমিলার কথাটা পৃথিবীর 195টা দেশের মধ্যে 53টা কনস্টিটিউশনে আছে। বাট সেকেন্ড ক্লজটা খুব ইম্পর্টেন্ট, যে স্টেট ইজ রেসপন্সিবল ফর দি ফার্স্ট পার্ট, যে এই সেকেন্ড ক্লজটা কোথাও থাকে না যে স্টেট অ্যাকচুয়ালি রেসপন্সিবল। সো চাইলে আমরা স্টেটকে ক্লেম করতে পারি যে কেন সবার হাউজিং নাই, কেন হয়তো বা স্টেটের দায়িত্ব হচ্ছে এখানে আইনগুলো প্রণয়ন করা এবং রিসোর্সগুলো রিলোকেট করা বা কিভাবে করে এই জিনিসটা এনশিওর করবে সেটা। সাউথ আফ্রিকাতেও এখনও 30 বছর হয়ে গেছে আইনটা পাশ করার পর, এখনও সবার হাউজিং হয় নাই, কিন্তু তাদের উদ্দেশ্যটা আছে বা ইচ্ছাটা আছে। তো আমার কাছে এটা একটা খুব ইন্টারেস্টিং দিক মনে হচ্ছিল যে আমরা এভাবে চিন্তা করতে পারি কিনা, বা আমাদের যেহেতু সংবিধান নিয়ে অনেক কথা হয়, আমাদের সংবিধানে অনেক কিছু সংশোধন হয়, তো যেহেতু শেল্টার ব্যাপারটা বা আমরা যদি এটাকে হাউজিংও বলি বা অন্য কিছু বলি, তাহলে তো এটা আমাদের একটা চিন্তার বিষয় হতে পারে যে আমরা এটা নিয়ে কাজ করতে পারি কিনা। তো ল জিনিসটাকে খুব পাওয়ারফুল মনে হচ্ছিল, কারণ আমরা যেই কাজগুলো করছি সবগুলো অ্যাকচুয়ালি মানে লগুলো ডিকটেট করছে। তো লগুলোকে যদি আমরা দেখি, তো লগুলো অ্যাকচুয়ালি ইনস্টিটিউশন ফর্ম করতেছে এবং সেই ইনস্টিটিউশন অ্যাকচুয়ালি স্টেটের ধারণাটাকে পাকাপোক্ত করছে এবং স্টেট থেকে আমরা কালচার
তৈরি হচ্ছে। সো আমরা যখন দেখছি যে কোনো একটা আইন, তখন ওই আইনটা অ্যাকচুয়ালি কে বানাচ্ছে এবং কার জন্য বানানো হচ্ছে, এটা খুব ইন্টারেস্টিং। যেমন আমি প্রথম যে আইনটার কথা বললাম, এই আইনটা অ্যাকচুয়ালি মানে এটা যদি আমরা আরেকটু ব্যাক ট্র্যাক করি, এটা 1946-এও একটা অ্যাক্ট ছিল। এটা পুলিশের অ্যাক্ট না, বাট এটা যে ব্রিটিশ গভর্নমেন্ট ছিল ওই সময় তাদের অ্যাক্ট। সো বেসিক্যালি এটা মিলিটারি ক্যান্টনমেন্টকে প্রোটেক্ট করার জন্য এই লটা ছিল, যে ক্যান্টনমেন্টের আশেপাশে যেন বাইরের মানুষজন প্রবেশ করতে না পারে। তো ক্যান্টনমেন্টটাকে আমরা রিপ্লেস করে ফেলছি সাধারণ একটা জায়গা দিয়ে, ক্যান্টনমেন্টের বিহেভিয়ারটাকে আমাদের সোসাইটিতে ট্রান্সফার করছি। তো এইটা ইন্টারেস্টিং মনে হচ্ছিল যে ক্যান্টনমেন্টে হোমলেস মানুষকে তারা, ব্রিটিশ ক্যান্টনমেন্ট অবশ্যই, তারা অ্যালাউ করবে না, কারণ তারা এটার জন্য অনেক কিছু অলরেডি ভুক্তভোগী। তারা ফকির সন্ন্যাসী বিদ্রোহ দেখেছে, তাদের কাছে এই জিনিসটা মানে খুবই ভীতিকর, যে মানে তারা এই জিনিসটা থেকে ভয় পাবে। কিন্তু আমাদের সোসাইটিতে এটা নিয়ে আসলে ভয় পাওয়া উচিত কিনা, এটা একটা কোয়েশ্চেন। তো আম, আহ, আমি যদি আরেকটু করি যে ওই রকম একটা জায়গা থেকে, যেখানে হোমলেস মানুষরা এত পাওয়ারফুল ছিল, সেই জায়গা থেকে আমাদের সোসাইটিতে এখন হোমলেস মানুষদের অবস্থা অনেকটা এরকম, যে তাদেরকে অ্যাকচুয়ালি আশ্রয় দান করতে হবে, বা কোনো তাদেরকে একটা আশ্রয়ন প্রকল্প নিলেও কোনো একটা বড় একটা গণরুম বানিয়ে তাদেরকে সেখানে এখানকার মতোই আরেকটা জায়গায় হয়তো ট্রান্সফার করা হবে। তো আমি যে জিনিসটা একটু আর্গু করতে চাচ্ছিলাম, যে আমরা যেইভাবে করে আমাদের লগুলো তৈরি করছি এবং সেই লগুলো আমাদের সোসাইটিতে যেভাবে করে কনভে হচ্ছে, আমরা বাধ্য করছি তাদেরকে ফ্রিঞ্জে পাঠাইতে, এবং সেখান থেকে তারা তাদের আর আসলে ব্যাক করার অবস্থা থাকে না। যেমন হচ্ছে, আমরা যখন একটা এটিএম বুথে যাই, একটা রিক্সাওয়ালা যদি লুঙ্গি পরে সে এটিএম বুথটাতে ঢুকতে যায়, তার জন্য ঢোকাটা খুবই ডিফিকাল্ট হবে। কিন্তু যদি আমরা একটা বিকাশের দোকানে যাই, বিকাশের সবচাইতে বড় গ্রাহক এই কমিউনিটি বা মানে সর্বব্যাপিত, এখানে সবচেয়ে ধনী মানুষটাও বিকাশের গ্রাহক, সবচেয়ে গরিব মানুষটাও বিকাশের গ্রাহক। সো কেন আমরা মানে এই ধরনের কিছু জিনিস তৈরি করছি? তো এইটার একটা ছিল যে আমাদের সোসাইটিতে এখানে একটা ইন্টারেস্টিং ছিল যে 2018 সালের দিকে ধানমন্ডি রেসিডেন্সিয়াল এলাকায় ভিক্ষুক মুক্ত ঘোষণা করা হয়েছিল, অনেক ডিউএইচএসও সেই রকম। বাট আমাদের সবচেয়ে বড় থিঙ্কাররা ভিক্ষুক ছিলেন, অতীশ দীপঙ্কর ভিক্ষুক ছিলেন। সেটা 1200 সালে, কিন্তু আমাদের সোসাইটিতে এই ছিল যে হোমলেস মানুষকে আমরা ভয় পেতাম না, যে বা তাদেরকে করুণাও করতাম না। তাদের মতো একটা চিন্তার জায়গা ছিল, তাদের একটা মর্যাদা ছিল। তো আমরা এখন যেই বিল্ডিংগুলো ইনহ্যাবিট করি ঢাকায় মোস্টলি, তো এখানে দেখা যায় যে বিল্ডিংগুলো কাইন্ড অফ হোমোজেনাস, এবং এখানে আমরা বাইরের মানুষদেরকে কিভাবে ট্রিট করি, যেমন একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে ঢোকার জন্য আমার 3-4 লেয়ারের সিকিউরিটি ক্রস করে যেতে হয়, এবং একজন মানুষ হুট করে ঢুকে পড়তে পারবে না। বাইরে একটা মেটালের গেট থাকে, খুবই কড়া, যেটা ভেদ করা ডিফিকাল্ট। তারপর একজন গার্ড থাকে। তারপর আমি লিফটে যাব, লিফট ক্রস করে যখন আমি একটা ডোর করব, সেই ডোরটায় 3-4টা লক থাকে। সো এই জিনিসটা কাকে প্রোটেক্ট করছে এবং কি প্রোটেক্ট করছে, এইটা ইন্টারেস্টিং। এবং প্রত্যেকটা মানুষ যখন এই ধরনের একটা জিনিসের মধ্যে যে প্রতিদিন যাচ্ছে, সে আমাদের পাবলিক স্পেসে এই জিনিসটার একটা রিফ্লেকশন বা কালচার তৈরি হচ্ছে, আমরা তাদেরকে একটা দিকে পুশ করতেছি। কিন্তু যদি আমরা আবার পুরান ঢাকায় দেখি, আমি নিজে এটার এক্সপেরিয়েন্স করেছি জন্য বলতে পারি, বা ছোট শহরগুলোতেও এটা আছে, যে এটা হয়তো 8-10 বছর আগের কথা, বাট এমন একটা শাখাইন উৎসবে আমি যে একদম অপরিচিত একটা বাসার ছাদে উঠে যে ওদের সাথে তারা তো প্রোগ্রাম করছিল, সবাই ছাদে ছিল, সবাই মানে ঘুরি উড়াচ্ছিল, বিভিন্ন ধরনের প্রোগ্রাম করছিল, দে ওয়ার ওয়েলকাম। এবং প্রত্যেকটা কোর্টিয়ার্ডের বাসাও খোলা ছিল, মানে যে কেউ চাইলে ঢুকে কথা বলতে পারে। তারা অপরিচিত মানুষকে ভয় পায় না। ভয় পাওয়াটা কলোনিয়াল যারা ছিলেন তাদের জন্য স্বাভাবিক, কিন্তু আমাদের জন্য তো জিনিসটা অস্বাভাবিক। আমরা কেন এই জিনিসটা করি এখনো? সো এটা আমার একটা কোয়েশ্চেন ছিল। তো কলোনাইজেশন, যেহেতু এই প্রসঙ্গটা আসলোই, তো এইটা নিয়ে আরেকটা ছিল যে আমাদের সব লগুলো মোটামুটি কলোনিয়াল আমলে তৈরি করা, ওইগুলোকে আমরা রিপ্লেস করছি। সো কলোনিয়াল ওনারা যখন চলে গিয়েছেন, ওনাদের জায়গাটায় আমরা বসেছি। তো ভয়টা অ্যাকচুয়ালি আমরা এখন ওদেরকে পাচ্ছি, ব্রিটিশরা যেরকম পেতেন। তো এখানে আরেকটা খুব ইন্টারেস্টিং দিক আছে, যে আমরা আবার ওই সিমিলার জিনিসটা আমাদের পাহাড়ি জনপদের
এগেনস্টে করছি, তারাও তাদের সেটেলমেন্ট, তাদের হাউজিং বা তাদের বাড়িঘর সেখান থেকে তারা উঠে যাচ্ছে, এবং ডিসপিউটটা অ্যাকচুয়ালি ডিড বেসড। তো মানে আরেকটা ল ভিত্তিক জিনিস থেকে আমরা ওদেরকে ডিপ্রাইভ করছি আমাদের জায়গা থেকে। তো এইটার আরেকটা খুব ক্রিটিক্যাল চিন্তা আমার কাছে মনে হচ্ছিল যে এটা খুব রিসেন্ট একটা আর্টিকেল আর্কিটেকচার রিভিউ এপ্রিলের ইস্যুতে বেরোয়েছিল। তো এখানটায় ওরা একটা যে ডিবেট করছেন যে আমাদের কলোনাইজেশন শুধু ব্রিটিশরা এসে আমাদেরকে করে গেছে বা অন্য একটা দেশে অন্যরা করে গেছে, ব্যাপারটা তা না। আমরা যেই রেসিডেন্সগুলোতে থাকি সেগুলো অনেকটা এরকম, এবং তারা খুব ইন্টারেস্টিংলি আর্গু করছে যে আমি খুব অল্পর ওপর ইয়ে করে বলছি যে আমাদের মডার্ন যে মুভমেন্ট, আর্কিটেকচারাল মুভমেন্ট, ওইটার মেজর যেই ইয়েগুলো, হোয়াইট ওয়াল, টেরাস, বিগ উইন্ডো, ডিট্যাচমেন্ট ফ্রম দ্য গ্রাউন্ড ফ্লোর, এগুলো সবই অ্যাকচুয়ালি টিউবারকুলোসিসের প্রিভেনশন থেকে এসেছে। তো টিউবারকুলোসিস আবিষ্কার হয়েছে 1882 সালে, এবং পরবর্তীতে ওইটা নিয়ে আহ, আহ, কাজ করতে করতে আমরা দেখেছি যে হেলদি একটা বিল্ডিং বানাতে গেলে আমাদের এরকম একটা রেজাল্টে আসতে হয়। তো উনি হচ্ছে এখানে কর্বুজিয়ার একটা এক্সাম্পল দিয়েছেন যে কর্বুজিয়ার বলছেন যে গ্রাউন্ড থেকে এটাকে এক্সপ্যান্ড করতে হবে, কারণ হিউমিড গ্রাউন্ডস ওয়্যার ডিজিজ ব্রিডস। এবং উনি এটা থেকে আরেকটা ইন্টারেস্টিং ইয়েও শেয়ার করছিলেন যে আমাদের বিল্ডিংগুলো কেমন হওয়া উচিত সেক্ষেত্রে যদি আমরা এটাকে ইয়ে করি। সো এবং উনি এটা খুব ক্লিয়ারলি বলছেন যে এটা আসলে অ্যাস্থেটিক পারপাসের চাইতে অনেক বেশি এই পারপাসে এটা হয়েছে, এবং কয়েকটা উনি এক্সাম্পল দিয়েছেন। বাট উনি যেটা বলতে চাচ্ছেন আমাদের আর্কিটেক্টগুলো এখন কেমন হওয়া উচিত, মোর পোরাস হওয়া উচিত। এবং উনি যেটা আরেকটা ইয়ে করছেন যে এটা আমরা ব্যাকটেরিয়াকে অ্যালাউ করি না। তো ব্যাকটেরিয়া যে সবসময় নেগেটিভ তা না। সো উনি ওটা অ্যান্টিবায়োটিক, প্রোবায়োটিক দিয়ে বলছিলেন যে আমাদের বডি আমাদের ফরেন ব্যাকটেরিয়ার সঙ্গে সবসময় ইনহ্যাবিট করে থাকতে পারে। আমরা যেরকম জিনিসটা ভয় পাই, গতকাল ফুয়াদ ভাই যেরকম বলছিলেন যে আমরা একটা পোকামাকড় দেখলে অনেক ভয় পাই। তো উনি যেটা আর্গু করছেন যে এখানে ব্যাকটেরিয়া অনেক ডাইভার্সিটি আছে, এবং মানে কিছু জিনিস আমরা অনেক বেশি রেজিমেন্ট করে ফেলেছি যেটার কারণে আমাদের বডিও অনেক বেশি ব্যাকটেরিয়া প্রতি প্রতিষেধক হিসেবে তৈরি হয়ে গেছে, যেটা অ্যাকচুয়ালি আরও অনেক নতুন ধরনের ডিজিজ তৈরি করেছে। উনি যদি ফার্স্ট প্যারাগ্রাফটা বলি, যে উনি বলতেছিলেন যে ব্যাটেল এগেনস্ট ব্যাকটেরিয়া হ্যাজ শেপড মডার্ন আর্কিটেকচার, বাট দি হেলথ অফ হিউম্যানস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য প্ল্যানেট ডিপেন্ডস অন লেটিং দ্য বাগস ইন। খুবই ইন্টারেস্টিং কিছু ডিবেট। আমার কাছে মনে হচ্ছিল যে কলোনাইজেশনটাকে উনি যেভাবে দেখতেছেন এটা ইন্টারেস্টিং, এটা একটা ইন্টারেস্টিং আউটপুট, এবং আমরা এভাবে করে দেখতে পারি যে আমাদের শেল্টারে আমরা যখন অন্য কিছুকে ইনক্লুড করছি না, আমাদের সোসাইটি যেরকম নন ইনক্লুসিভ, আমাদের আর্কিটেকচারও যদি এরকম নন ইনক্লুসিভ হয়, ওইটা কীরকম ইয়ে করতে পারে। এটা কোনো হয়তো ডিরেক্ট প্র্যাকটিক্যাল রেজাল্ট কি বা ইয়ে কি এটা বলতে পারবো না, কিন্তু হয়তো বা এটা একটা চিন্তাও উদ্দীপক জিনিস হতে পারে মনে হচ্ছিল। তো এই জন্য শেয়ার করছিলাম। তো আরেকটা জিনিস যে আমরা এখান থেকে হয়তো কীভাবে ডিকলোনাইজ করতে পারি, এটা সবসময় আমাদের সবাই এটা নিয়ে চিন্তা করেন, কিন্তু আসলে প্রপারলি কোনো জায়গায় এটা বলাটা খুবই কঠিন, এবং এটা বলা সম্ভব হলে হয়তো বা আমরা অনেক দূর এগিয়ে যেতাম। তো একটা ইন্টারেস্টিং জিনিস আমি নিজে অনেকদিন ধরে ইয়ে করছিলাম যে আমাদের পুরনো যেই ড্রয়িংগুলো দেখা যায় 1700 সালের আগের যে পেন্টিংগুলো, এগুলোতে স্টাডি করে দেখা যাবে যে আর্কিটেকচারে অ্যাকচুয়ালি কোনো পার্সপেক্টিভ নেই। তো কারণ ওই সময়কার আর্টিস্টরা পার্সপেক্টিভ ড্র করতে পারতেন না, পার্সপেক্টিভটা এসেছে ওয়েস্টার্ন ইয়ে থেকে। তো আমরা একদম রাইটের ড্রয়িংটা দোষী ড্রয়িং। তো উনিও এই ধরনের একটা জিনিস প্র্যাকটিস করতেন যে সো ওইটা থেকে উনি স্প্যাটিয়াল ইয়েগুলো করতেন। সো এটা একটা ইন্টারেস্টিং জিনিস মনে হচ্ছে। আমি এটা ইম্প্যাক্ট কি জানি না, বাট আমার কাছে এটা ফাইন্ডিংটা ইন্টারেস্টিং মনে হচ্ছে। আরেকটা খুব একটা আর্টিকেল আছে যে অ্যাবলিশন জিওগ্রাফি, এটা ক্যালিফোর্নিয়ার একটা ইয়েতে রুথ উইলসন গিলমোর উনি দেখিয়েছেন যে রেশিয়াল ক্যাপিটালিজম জিনিসটা কীভাবে ওয়ার্ক করছে। তো ওইখানে প্রচুর প্রিজন বানানো হয়, এবং প্রিজন বানানোর কারণে ওইখানে ক্রাইম অনেক বেড়ে যায়। সো এবং ওইখানে ওই ব্ল্যাকদেরকে ক্রিমিনালাইজ করা হয় এটার রেজাল্টে। সো ওনার যে মুভমেন্টটা ছিল এটার নাম হচ্ছে অ্যাবলিশন। উনি যারা এটার পার্ট ছিল তাদেরকে অ্যাবলিশনিস্ট বলে, এবং এরপরে ওনারা যেটা করছেন সামহাও তারা সাকসেসফুলি 2টা প্রিজন ওখানে কমাতে পেরেছেন, এবং লাস্ট 10 বছরে ওইখানকার ক্রাইম রেট অনেক কমে গেছে, এবং সোসাইটি অনেক ইনক্লুসিভ হয়েছে। এটাকে হয়তো অন্যকে অন্যভাবেও ব্যাখ্যা করতে পারে, বাট আমার কাছে একটা ইন্টারেস্টিং ফাইন্ডিং মনে হচ্ছিল। উনারই একটা ইন্টারভিউ ছিল, এইটা আমার কাছে আরেকটা এটা দিয়ে আমি শেষ করব। আমার কাছে খুব ইন্টারেস্টিং একটা গল্প মনে হচ্ছিল যে
ওনার একটা ফ্রেন্ড স্কুল শিক্ষক আছেন আফ্রিকান। ওনারা রিসেন্টলি ডিকলোনিয়াল থিঙ্কিং থেকে নতুন টেক্সট বুক করেছেন, টেক্সট বুক ফর্মুলেট করেছেন, কিন্তু টেক্সট বুকগুলো প্রিন্ট হয়ে আসতে পারেনি বাচ্চাদের কাছে, এবং বাচ্চাদেরকে তখন পড়ানোর মতো কিছু ছিল না। তো কলোনিয়াল সময়ে যে টেক্সট বুকগুলো ছিল, ওই ওই স্কুল টিচারটা যেটা করেছেন ওই সেম বইগুলোই বাচ্চাদেরকে পড়তে দিয়েছেন, কিন্তু তাদেরকে যেটা বলেছে যে এটা থেকে তোমরা কি শিখছো, মানে এই জিনিসটার কি কি খারাপ তোমরা এটা দেখো বা কেন এটা করা হয়েছে। সো আমার কাছে এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস মনে হচ্ছে, একটা বাচ্চা যদি এই জিনিসটা বোঝে যে তার সোসাইটিতে কোন জিনিসগুলো কেন আছে বা কেন করা হচ্ছে, এই ক্রিটিক্যাল এঙ্গেজমেন্টটা মনে হচ্ছিল যে ডিকলোনাইজেশনে একটা খুব বড় রোল প্লে করতে পারে। যে এটা একটা লম্বা প্রসেস, আমরা আজকে থেকে সব পুরোনো বিল্ডিং বা পুরোনো জিনিস ভেঙে ফেলবো, এটা আমাদের সোসাইটিতে অনেকবার হয়েছে, বাট এটা অ্যাকচুয়ালি কোনো মানে জায়গায় আমরা যাই না। র্যাদার আমরা যদি ক্রিটিক্যালি জিনিসগুলো চিন্তা করি এবং আমাদের চোখের সামনে জিনিসগুলো থাকে এবং জিনিসগুলো কেন খারাপ সেটা নিয়ে আমরা চিন্তা করতে পারি, এবং এটা অনেক ভালো জিনিসও আছে, সো সেগুলো একটা ইন্টারেস্টিং জিনিস হতে পারে। এটা আমার একটা ফাইন্ডিং ছিল। তো এইখান থেকে যেটা করতে চাই, যে যে জিনিসটা নিয়ে আমরা শুরু করছিলাম যে শেল্টার আমরা চাই, তো শেল্টারটা অ্যাকচুয়ালি আমরা মানে সবার জন্যই চাই, এটা কোনো দেশ না, না। পৃথিবীর সব মানুষই যেন প্রপারলি আশ্রয় থাকে, শুধু আশ্রয় না, আমরা চাই যে তাদের অ্যাকচুয়ালি রাইট টু হাউজিং থাকুক, এটা আর কি। সো থ্যাংক ইউ। খুব কঠিন টপিকস ওটা। একটা রাষ্ট্রের ধারণা, রাষ্ট্র কিভাবে চলে, তার ইকোনমি, এবং যে কলোনাইজেশনের যে প্রভাব, সেখান থেকে মুক্তির উপায় নাকি। তো হ্যাঁ, আর্কিটেক্টরা কিভাবে কাজ করবে এটার এগেনস্টে, সেটা নিয়ে অবশ্যই ভাবার বিষয় আছে। একটা রাষ্ট্র, আধুনিক রাষ্ট্রের যখন তৈরি হয়েছে তখন কিছু জিনিস তৈরি হয়েছে, তার ভিতরে সংবিধানটা আসছে আসলে সোশ্যাল কন্ট্রাক্ট কি হবে। সোশ্যাল কন্ট্রাক্টটা তোমার সাথে আমার আচরণ কি হবে, রাষ্ট্রের সাথে আমার আচরণ কি হবে, ওই যে রাষ্ট্র আমাকে কি দিবে, যেই পার্টটা রাষ্ট্র মিসিং, যে হাউজিং দিবে কিনা। ওরা বলছে যে এটা মৌলিক ফান্ডামেন্টাল জায়গা, কিন্তু দিবে কিনা সেটা বলছে না। তো এই সোশ্যাল কন্ট্রাক্ট নিয়ে আর্কিটেক্টরা এই যে ডিসকোর্স, সেগুলো কিন্তু সবই একটা সোশ্যাল কন্ট্রাক্টের বিষয়, যে ক্লায়েন্টের সাথে আমরা কিভাবে মিটিগেট করব, রাষ্ট্র সেটাকে ব্যারিয়ার দিচ্ছে কিনা। আমরা কিন্তু কন্টিনিউয়াস এই বাধার মুখেই পড়ি, যে আমি যেভাবে চিন্তা করছি কলোনিয়াল মাইন্ডসেটটা, সরকারের যে কলোনিয়াল মাইন্ডসেট, সেটাতে আমার চিন্তাটা ফিট করছে না। তো এটা থেকে বাইরে হতে গেলে ওই যে সংবিধান দেখাইছে, অবশ্যই সংবিধানের একটা বড় অংশ, লজের একটা বড় অংশ কাজ করতে হয়, যে ফ্রিডমটা কিভাবে এনশিওর করা যায় সোশ্যাল কন্ট্রাক্টে। কারণ রাষ্ট্র যেভাবে দেখে আর সাধারণ জনগণ যেভাবে দেখে, দুইটার ভিতরে একটা কনফ্লিক্ট সবসময়, এবং আধুনিক রাষ্ট্রে কিন্তু এই কনফ্লিক্টটা জিয়ায় রাখানো হয় কন্ট্রোল করার জন্য। কাদেরকে কন্ট্রোল করার জন্য? তোমার সাথে আমার কথা হচ্ছিল বাইরে, গোষ্ঠীগত স্বার্থ, মাস পিপলের স্বার্থ দেখে না আসলে। তো এই জায়গাগুলো নিয়ে আর্কিটেক্ট তো খুব অনেক দূরের জিনিস নিয়ে কাজ করে, এত সরাসরি কাজ করার সুযোগ খুব কম। তো সেইটা নিয়ে হয়তো আলোচনায় আসতে পারে যে আমরা কিভাবে স্থাপত্যের একটা ইউনিট, যদি একটা বাসা বলি, একটা ভবন বলি, সেটা কিভাবে সোশ্যাল কন্ট্রাক্টটাকে আবার রিথিঙ্ক করাইতে পারে। স্থাপত্যের তো একটা ক্ষমতা আছে অবশ্যই, তো সেটা কিভাবে এই সোশ্যাল কন্ট্রাক্টটাকে মানে বটম আপ পদ্ধতিতে কিভাবে রিথিঙ্ক করাইতে পারে, সেটা একটা আন্দোলনের মতো হইতে পারে। ওই যে কবির ভাইরা যেটা কমিউনিটি কো ক্রিয়েশন, সেটাও কিন্তু একটা, এই সোশ্যাল কন্ট্রাক্টটা যদি অনেক বেশি এঙ্গেজমেন্ট পাওয়ারফুল হয়ে ওঠে, তখন কিন্তু রাষ্ট্র আবার নতুনভাবে চিন্তা করতে বাধ্য হয়। তো এগুলা নিয়ে আসলে এরকম আলোচনা আসলে অনেক
লম্বা আলোচনার দরকার, এবং আমরা কিভাবে আমাদেরকে এম্পাওয়ার করতে পারি। আমি আর্কিটেক্ট হিসাবে আসলে এম্পাওয়ার্ড না, আমার কোনো অথরিটিই নাই, ইভেন আমার নিজের বিল্ডিংয়ের উপরেই অথরিটি নাই। তো এই অথরিটি যদি না থাকে, তাহলে কিভাবে আসলে এই সোশ্যাল কন্ট্রাক্টকে গণমানুষের যে মানসিকতা, গণমানুষের যে অধিকার, সেটাকে কিভাবে আমরা এঙ্গেজ করতে পারি। ছোট্ট অল্প একটু আরেকটু দিয়ে শেষ করব। সেটা হচ্ছে যে ইভেন ঢাকা শহরে পাশ করার যে মিনিমাম আমার অধিকার, নিঃশ্বাস নেওয়ার অধিকার, সেটাও নাই আসলে। প্রতিনিয়ত বাতাসের বিষাক্ত হচ্ছে। আমাকে ঢাকা শহর ছেড়ে দেওয়ার জন্য কন্টিনিউয়াস বলা হচ্ছে, যাদের গাড়ি আছে তারা থাকবে, যাদের এয়ার কন্ডিশন অ্যাপার্টমেন্ট আছে, লাক্সারি আছে, তারা থাকবে। আমরা কিন্তু আস্তে আস্তে কমন পিপল ফ্রিঞ্জ এরিয়াতে চলে যাচ্ছে। তুমিও বলছিলা যে ফ্রিঞ্জ এরিয়া কীভাবে ঠেলে দিচ্ছে। তো এইগুলা নিয়ে হ্যাঁ আর্কিটেক্টরা কাজ করতেই পারে। আমি ছোট্ট একটু একটা জাস্ট স্ট্যাটিস্টিক্স দিয়ে কাজ করি, যে আপাত খুদি বাড়ি কাজ করেছেন। পৃথিবীতে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের যে সংঘর্ষ, কার্বন ডাইঅক্সাইড মাত্র আছে কত পার্সেন্ট আমরা জানি কিনা জানি না, 0.042% পৃথিবীতে, মাত্র 0.042। নাইট্রোজেন আছে 78%, অক্সিজেন আছে 21%। 0.042 জন্যই কিন্তু মাইগ্রেশন হচ্ছে, যেটাকে ম্যানেজ না করতে পারার ক্ষেত্রে। সেই জায়গাটা আমরা কাজ করতে পারি, আমরা কাজ করতে করি নর্মালি। সেটার একটা জায়গা হচ্ছে আমরা গাছ কিভাবে লাগাইতে পারি, আমাদের স্থাপত্যে গাছ কিভাবে আসতে পারে, একটা গাছ কতটুকু অক্সিজেন দেয়, কতটুকু কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করে, খুবই পরিষ্কার ডেটা। একটা গাছ 600 লিটারের মতো অক্সিজেন দেয়। কার্বন ডাইঅক্সাইড মানে নিজে আবার শোষণ করে সালোক সংশ্লেষের জন্য 10-20%। একটা পূর্ণবয়স্ক গাছ, একটা মানুষের জন্য 4টা গাছ লাগে। তো আমরা কি এই যে আমাদের স্থাপত্যে একটা নির্দিষ্ট ডায়ার যেটা অক্সিজেন প্রডিউস করে পার ডে, সেটাকে ইন্ট্রোডিউস করতে পারি কিনা, পেছন থেকে ধাক্কা দিতে পারি কিনা শহরের যারা ডিসিশন নেয়। থ্যাংক ইউ। খুব সুন্দর টপিক। আচ্ছা, প্রশ্ন না, একটু যে এক্সাইটমেন্টের জন্য মাইকটা আবার হাতে নিলাম। তো মানে ওইটা সাহস নিয়ে বলতে চাচ্ছি যে আসলে আর্কিটেক্টরা করতে পারে। যখনই একটা একটা কমপ্লেক্স প্রবলেম, যখন সলিউশনটা মাল্টিডিসিপ্লিনারি হয়, তখন তো অনেক প্রফেশনের মানুষকে আগায় আসতে হয়। আমরা যেটা দেখতেছি, আর্কিটেক্টরা বাদে সবাই এই প্রবলেমটার জন্য আগায় আসতেছে, মানে ইকোনমিক্স, সোশ্যাল সায়েন্টিস্ট, আরও ফাইন্যান্স নিয়ে যারা কাজ করে, সবাই চিন্তা করতেছে আমাদের আমাদের কাজে একটু আমরাই অনেক বেশি পিছনে আর্কিটেক্টরা। তো ওই স্পেসটাতে এই কনভারসেশনগুলোতে গেলে মানে ওই দু একজন আর্কিটেক্টকেই দেখা যায়, কবির স্যারকেই সবাই ডাকে যে আপনি কিছু বলেন, বা ওরকম যে স্পেসটা হচ্ছে একটু মাল্টিডিসিপ্লিনারি। সো আমরা এরকমও চিন্তা করতেছিলাম যে এখন তো পলিটিক্যাল সিচুয়েশন চেঞ্জ হয়েছে, অ্যান্ড আমরা অবশ্যই প্রো পিপল বাংলাদেশ কেমনে হইতে পারে ওইটার এজেন্ডা পুশ করতে চাই। মানে আমরা আসলে মানে পলিটিক্যাল দলগুলোকে যে বলতে চাই যে আপনি আর বলতে পারবেন না যে আমরা ক্ষমতায় আসলে আমরা সব মানুষকে ঘর দিব, আপনি দেওয়ার কেউ নাই। মানে সম্পত্তি আসলে পুরো দেশের ওইগুলোই আপনারা ডিস্ট্রিবিউট করতেছেন, কিন্তু এমন ভাব করতেছেন যে আপনারা দিচ্ছেন। লেটস নট ডু দ্যাট। অ্যান্ড প্রো পিপল হলে ওই যে মানুষ অনেক একসাথে হয়ে আছে, নেটওয়ার্ক একসাথে হয়ে আছে, কমিউনিটি একসাথে হয়ে আছে। সো ওই কমিউনিটির সাথে যেতে পারেন কি না কথা বলতে, যে আমরা আসলে হাউজিংয়ের সমস্যার সমাধান কেমনে করতে পারি। অ্যান্ড এইটা আপনার পলিটিক্যাল এজেন্ডা হইতে হবে, মানে আমরা পুশ করি। এরকম আমরা অল্প কিছু মানুষ আবার কমিউনিটির সাথে মিলে করতেছি। সো আর্কিটেক্টদেরকে খুব মিস করি। আচ্ছা, ইন্তেজারের টপিকটা আমার কাছে খুবই মানে থট প্রভোকিং মনে হলো, কারণ এই চিন্তা আমি শুধু আমি না, আমার ধারণা অনেকেই এই চিন্তা করে যে আমাদের স্পেশালি শহরে এত ভাসমান মানুষ, তাদের আসলে কোনো ঘর নাই। এবং আমরা বলি যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এগুলো একটা বেসিক রাইট, কিন্তু রাষ্ট্র এটা দিতে পারবে কি পারবে না, এই লিমিটেশনটা রাষ্ট্রের আছে, আমরা জানি যে আছে। কিন্তু তারপরেও
আমরা আরো লিমিটেড করে দেই আমাদের পাবলিক প্লেসগুলোতে, যেগুলোতে অ্যাটলিস্ট রাতে হয়তো মানুষ টেম্পোরারি শেল্টারের মতো করে ইউজ করে আবার চলে যেতে পারে। এটার অপশন কিন্তু চার্লস কুরিয়ার ডিজাইনে আছে, উনি কিন্তু প্রপোজাল দিয়েছিলেন। আমি ওইদিকে যাচ্ছি না, কিন্তু আমরা অ্যাজ এ পলিসি মেকার বা শুধু আর্কিটেক্টদের রোল এখানে আছে আমি মনে করি না। এখানে মাহমুদের সাথে আমি একদমই একমত যে কিছু কিছু অপশনস আমরা ওপেন আপ করে দেখতে পারি নাকি, যে ইটস সর্ট অফ এক্সপেরিমেন্ট, যে ভাসমান মানুষদের অ্যাটলিস্ট পাবলিক পার্কগুলোতে বা কমলাপুর স্টেশনই যদি বলি বা সদরঘাট, এই ধরনের যেখানে মানুষের অনেক আসা যাওয়া আছে, এই জায়গাগুলোতে টেম্পোরারি বেসিসে কিছু জায়গা আমি চিন্তা করি এগুলা, কিন্তু আবার এটার নেগেটিভ বিষয়গুলো মাথায় চলে আসে যে না, এটা কোনো সলিউশন না। কিন্তু ট্রাই করে দেখা যায় কিনা যে এটার রেজাল্টটা কি হতে পারে। যেমন সিঙ্গাপুর, হংকং, এসব জায়গায় ক্যাপসুল হাউজিং এর একটা কনসেপ্ট আছে। ক্যাপসুল হাউজিং মানে একটা মানুষের শুতে যতটুকু জায়গা লাগে অতটুকুই একটা ক্যাপসুল। সে হচ্ছে গিয়ে ওইটা খুব মিনিমাম অ্যামাউন্টের রেন্ট নিতে পারে, আওয়ারলি রেন্ট নিতে পারে, আবার কখনো কখনো ফ্রিও থাকে, তাকে রেজিস্ট্রেশন করতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমি এই কনসেপ্টটা যখন পড়ি আমার কাছে খুব মানে ইট হিট মি রিয়েলি হার্ড, যে আমরা এই জায়গায় চলে গেছি যে হাউজিং এর সলিউশন হিসেবে ক্যাপসুল হাউস বানাচ্ছি এখন। কিন্তু আবার ইন এ অপোজিট ওয়ে ফ্রম আদার পার্সপেক্টিভ এটাও চিন্তা করছি যে একেবারেই না থাকার থেকে এটা কি একটা, আমি জানি না হতে পারি কিনা, আমরা করে দেখতে পারি নাকি যে কাজ করে কি করে না, উইথ লিমিটেশন, উইথ সার্ভেলেন্স, উইথ সাম সাম কি বলবো, যে এক্সপেকটেশন যেটা ফেল করতেও পারে, ফেল করলে তখন কি করা যেতে পারে, কিছু পসিবল অ্যাসপেক্ট চিন্তা করে। আমি এরকম অনেক জায়গায় দেখেছি পার্কগুলোতে বেঞ্চ থাকে, আগে কিন্তু বড় বড় বেঞ্চ ছিল যেখানে মানুষ রেস্ট নিতে পারতো, ন্যাপ নিতে পারতো। এখন বেঞ্চগুলোকে ডিভাইডার দিয়ে দেওয়া হয়েছে যাতে কোনোভাবেই কেউ শুতে না পারে, মানে হোমলেসরা নট অ্যালাউড দেয়ার। তো আমি অনেক রকম চিন্তা ভাবনা করি, কিন্তু আসলে কোনো সলিউশন কি কি যে আসলে সলিউশন হবে আমি জানি না। কিন্তু আমার মনে হয় যে চেষ্টা করতে দোষ কি, একটু একটু ওই চিন্তাটা থেকেই যে হয়তো ফেল করতে পারে, বাট সেই ফেল করা থেকেই হয়তো নতুন কোনো আইডিয়া আসতে পারে। মানে এই ট্রাইটা আমরা করতে পারি কিনা আমি জানি না। আমার অনেক অনেক রকম অনেক কিছু মনে হয় আর কি শেল্টার নিয়ে। অনেকেই বলতে চায়, তো সরি আমিও একটু করি, মানে অসম্ভব থট প্রভোকিং একটা লেকচার এবং ডিসকোর্সের এটাই বোধহয় একটা মানে দারুণ একটা দিক, যে এমন এমন বিষয় নিয়ে কথা হচ্ছে যেটা খুব দরকার। তো মানে এটা শুনতে শুনতে এত কিছু মাথার মধ্যে চলে আসতেছিল যে জট পাকায় যাওয়ার মতো একটা অবস্থা। তো যেটা মনে হয় মানে প্রথমে একটা জিনিস মাথায় আসলো যে আমরা যখন আর্কিটেকচারে ভর্তি হলাম তখন কিন্তু আমাদেরকে আমাদের টিচাররা বলছিলেন যে আর্কিটেকচার এমন একটা সাবজেক্ট, এই সাবজেক্টে পড়ার পরে মানে অনেক ধরনের মানুষ তৈরি হতে পারে এখান থেকে, যে শুধু আর্কিটেকচার মানে বা আর্কিটেক্ট মানে শুধু ডিজাইনের সাথে রিলেটেড মানুষই যে হবে তা কিন্তু না। এটা অসম্ভব ক্রিয়েটিভ একটা জায়গা। এই জায়গা ক্রিয়েটিভিটির অনেক দিক খুলে দেয়, ফলে এই সাবজেক্টের থেকে বের হওয়ার পরে বিভিন্ন দিকে চলে যায় মানুষ। সবাই যে মানে শুধু ডিজাইন করে তা কিন্তু না। তো সেটা তো আমরা আমাদের মানে চারপাশে দেখছি, আমাদেরই সাথে এক একজন মানে এক এক দিকে প্রতিষ্ঠিত হয়েছেন, হয়তো ডিজাইন ছাড়াও আরো অনেক দিকে আর্ট কালচারের বিভিন্ন শাখাতে তারা চলে গেছেন। তো কিন্তু সামহাও আমাদের মানে আর্কিটেক্টদের মধ্যে, আমাদের দেশের আর্কিটেক্টদের মধ্যে আসলে ডিজাইনটার দিকে এত বেশি ওরিয়েন্টেশন, এত বেশি আমাদের নিজেদের মধ্যে একটা জাত
পাত তৈরি করে ফেলা হয়েছে যে একমাত্র যারা ডিজাইন করতেছেন আর্কিটেকচারের একমাত্র তাদেরকেই আমরা গুনতেছি, বাকিদেরকে আর আমরা আমাদের কমিউনিটিরই মনে করতেছি না। তো যেখানে এরকম একটা ক্রিয়েটিভ প্রফেশনের মানুষজনের আসলে আরও অসংখ্য ক্রিয়েটিভ প্রফেশনের মানুষের সাথে লিঙ্ক থাকার কথা ছিল, সেখানে অন্যদের তো দূরের কথা, আমাদের ভেতরেরই যারা ক্রিয়েটিভ অন্যান্য সেক্টরে কাজ করতেছেন তাদেরকেও আমরা কিন্তু এইসব জায়গায় ডাকিও না। মানে তারা আজকের এই ডিসকোর্সে আমাদের আরও অনেকে থাকতে পারতেন এখানকার যারা আর্কিটেকচার প্র্যাকটিসের সাথে নাই। দুর্ভাগ্যজনকভাবে আমার মনে হয় যে আমরা বোধহয় শুধু প্র্যাকটিসের লোকজনই এখানে আছি। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, সরি, তাইলে তো খুবই ভালো। মানে আমি আমার চেনা যারা যাদের দেখতেছি সবাই যেহেতু প্র্যাকটিসের মধ্যে, তো সরি। তো যাই হোক, মানে যেটা বলতে চাচ্ছিলাম যে আসলে মানে আমরা জানি যে আমেরিকার ফাউন্ডার প্রেসিডেন্টদের মধ্যে মানে থার্ড প্রেসিডেন্ট থমাস জেফারসনও আর্কিটেক্ট ছিলেন, এবং আমেরিকার আসলে সংবিধানের প্রণেতা তিনি। তো আর্কিটেক্টের রোল মানে উনি তো দারুণভাবে ওইখানে প্লে করছেন। যে এই যে যে প্রবলেমগুলো আমরা দেখতেছিলাম যে একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রের অন্যতম প্রধান অনেকগুলো বিষয়ে কিন্তু আর্কিটেক্টের ভূমিকা থাকার কথা, এবং আর্কিটেক্টের রাষ্ট্রের প্রত্যেকটা জায়গাতে সমানভাবে কন্ট্রিবিউশন থাকার কথা সব জায়গাতে। কিন্তু এই জিনিসটা আরেকবার আজকের এইটার পরে মনে হলো যে আমাদেরকে অনেক বেশি ওপেন আপ হতে হবে, আমাদেরকে সমাজের প্রতিটা স্তরের সাথে আমাদের যোগাযোগ বাড়াতে হবে। কিভাবে, সেই ব্যাপারটা নিয়েও কিন্তু একটা মানে রেগুলার দীর্ঘমেয়াদী একটা করা দরকার বোধহয়, যে কিভাবে আমাদের সম্পর্কগুলো বাড়াতে পারি। কারণ প্রত্যেকটা সমস্যা শুধুমাত্র আর্কিটেকচার প্র্যাকটিসের মাধ্যমে সমাধান করা সম্ভব না। অনেক জায়গায় হয়তো ল চেঞ্জ করার প্রয়োজন, অনেক জায়গায় সংবিধান চেঞ্জ করার প্রয়োজন, এবং এর প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আমাদের একটু ভূমিকা রাখার দরকার আছে। এবং একটু আগেও আর একটা যেটা কথা হচ্ছিল যে যে কোনো একটা সমস্যায় সমাজের অন্যান্য পেশার মানুষজন যেভাবে এগিয়ে আসতেছেন সেখানে আমাদেরকে পাওয়া যাচ্ছে না। মানে আমরা অনেক বেশি নিভৃতচারী, আমাদেরকে আরেকটু সমাজের সবার সাথে মিশতে হবে। থ্যাংক ইউ।